আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি বেনজির আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি কফি উইথ কর্পোরেট আইকনস এর এপিসোড 1 এ। কর্পোরেট ক্যারিয়ার, জব সিলেকশন, স্কিল ডেভেলপমেন্ট এসব নিয়ে ইয়াংস্টার, স্পেশালি বিজনেস গ্র্যাজুয়েটরা অনেক সময় অনেক কনফিউশনে ভোগে। এইসব ইস্যু নিয়ে খুঁটিনাটি আলোচনা করতে আমি আজকে স্টুডিওতে চলে এসেছি। আমার সাথে এই স্টুডিওতে আজকে দুজন ইমার্জিং কর্পোরেট লিডার্স উপস্থিত আছেন। তারা হলেন মিস্টার রাশেদ মোশাররফ চৌধুরী, হেড অফ এইচআর, ডাবর বাংলাদেশ, এবং মোহাম্মদ শাহরিয়ার ইমরান, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড ইউনিট হেড, কর্পোরেট ব্যাংকিং ডিভিশন, এনসিসি ব্যাংক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ ম্যাডাম, থ্যাংক ইউ। আমি প্রথম প্রশ্নটি নিয়ে চলে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, আপনি অনেকদিন যাবৎ এমএনসির সাথে কানেক্টেড আছেন, তো আমার প্রথম প্রশ্নটি আপনার কাছে হলো, বিজনেস গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে এমএনসিতে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কি কি স্কিলস আপনারা এক্সপেক্ট করেন? থ্যাংক ইউ ম্যাম, ভেরি নাইস কোয়েশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আমরা সাধারণত সেই কি ইউনিভার্সিটিতে পড়েছে বা এই জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস কম করি। আমরা দেখি যে তার লার্নিং পটেনশিয়াল কতটা আছে, সে কতটা শিখতে চায়, তারপর হচ্ছে তার টেকনোলজিকে নিয়ে তার ইন্টারেস্ট কেমন আছে, পাশাপাশি সে ইউনিভার্সিটি লাইফে এমন কোনো কাজ করেছে কি না যেটা হচ্ছে যে তার টিম ওয়ার্ক এবং লিডারশিপ ডেভেলপ করে। এই জিনিসগুলো নিয়ে আমরা ফোকাস করি। আমরা প্রাইমারিলি লোকাল ও মাল্টিন্যাশনাল সবার একটা রিক্রুটমেন্ট প্রসেস থাকে। সো সেইখানে এক এক কোম্পানি এক একটা ফলো করে। নর্মালি আপনি যে দেখবেন কেউ রিটেন, কেউ অথবা লাইক অনলাইন টেস্ট। সো আমরা প্রাইমারিলি যখন সিভি সর্টিং করি, আমরা এই কিওয়ার্ডগুলো দিয়ে সর্টিং করি আমাদের সফটওয়্যার মাধ্যমে। তারপরে আমরা যখন তাদের সাথে প্রাইমারি একটা অনলাইন টেস্ট করি, ওখানেই আমাদের মোস্টলি চলে আসে। দেন আমরা এই যখন ইন্টারভিউ করি, ফ্রেশারদের জন্য আমরা খুব বেশি লম্বা ইন্টারভিউ লিস্ট রাখি না বা লম্বা টাইম রাখি না। সো আমরা কি ফোকাস থাকে পার্টিকুলার কিছু বিষয়, এই 2-3টা জিনিসে যদি তারা ক্লিক করে, দে গেট সিলেক্টেড। দ্যাটস হাউ লাইক আমরা ফোকাস করি while we interview them. Very great, মানে একদম very precise. Very precise. Thank you so much for your answer. আমি চলে যাচ্ছি শাহরিয়ারের কাছে। শাহরিয়ার, কেমন আছেন? জি, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, ভালো আছি। শাহরিয়ার, আপনি অনেকদিন ব্যাংকিং ইন্ডাস্ট্রির সাথে কানেক্টেড। আপনার জব মার্কেট বলেন বা ক্যারিয়ার ডেভেলপমেন্টটা এই ক্ষেত্রেই। তো ব্যাংকিং সেক্টর যদি আমি বলি, বিজনেস গ্র্যাজুয়েটদের জন্য এটি একটি লুক্রেটিভ ক্যারিয়ার অপরচুনিটি। সো একজন বিজনেস গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আপনি তাকে কিভাবে কি টিপস দিবেন টু ডেভেলপ হিম অর হারসেলফ সো দ্যাট দে ক্যান গেট সিলেক্টেড ফর ব্যাংকস? ওয়েল, বিজনেস গ্র্যাজুয়েটদের মধ্যে কিন্তু আসলে এখন অনেকেরই ফার্স্ট প্রায়োরিটির দিকে থাকে ব্যাংকিং জবটা। আবার ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে রিক্রুটমেন্ট আসলে কয়েক ধরনের হয়ে থাকে। সবারই আসলে প্রায়োরিটিটা থাকে ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রামগুলোর দিকে। তো ম্যানেজমেন্ট ট্রেনি প্রোগ্রামটা আসলে রিক্রুটমেন্টের প্রসেসটা কিছুটা লম্বা। এখানে ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড, তার সেইখানকার স্কোর বা সিজিপিএ যেটাই বলি, পাশাপাশি তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এবং তার অ্যাটিটিউড, এই জিনিসটা আসলে খুব বেশি দেখা হয়। আর অন্যান্য ম্যানেজমেন্টের বাইরেও আসলে অনেক ধরনের রিক্রুটমেন্ট ব্যাংকে হয়ে থাকে। সেই ক্ষেত্রে হয়তোবা ইউনিভার্সিটির প্রেফারেন্সটা ওই রকম হয় না বা প্রায়োরিটিটা ওইভাবে দেওয়া হয় না। সেই ক্ষেত্রে তার ইন্ডিভিজুয়াল যে স্কিলগুলো আছে, এবং আমি এখানে হাইলাইট করতে চাই, বাংলাদেশে যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রাইভেট হোক পাবলিক হোক, সব ইউনিভার্সিটিতেই বিবিএর কারিকুলাম অলমোস্ট সেম, খুব বেশি ভ্যারি করে না। তো আসলে তাহলে একজন রিক্রুটার আসলে একটা ছেলের মধ্যে বা একটা মেয়ের মধ্যে কি দেখতে চান যে সেই ফিট করবে তার অর্গানাইজেশনের জন্য? এখানে আমরা যেটা ফেস করি সেটা হচ্ছে যে আসলে পজিটিভ অ্যাটিটিউডটা থাকলে সে আসলে ব্যাংকে ক্যারিয়ারটা শুরু করার পরে যে চ্যালেঞ্জগুলো আসবে সেইখানে অ্যাডাপ্ট করার ক্যাপাসিটিগুলো বড় হয়। এইখানে আসলে অ্যাপটিটিউডটা খুব একটা যে বড় ইম্পর্টেন্ট রোল প্লে করে সেটা না। সো ইন্টারভিউ হোক বা অ্যাসেসমেন্ট প্রসেস হোক, সেই প্রসেসের মধ্যে ইন্টারভিউয়াররা বোঝার চেষ্টা করেন যে পার্টিকুলার ক্যান্ডিডেটের আসলে ক্যারিয়ার অ্যাসপিরেশনটা কী, এবং সে আসলে কতটুকু টিম ওরিয়েন্টেড, এবং তার আসলে লার্নিং ক্যাপাসিটি কুইক লার্নার কিনা, এবং সে আসলে স্ট্রেস বা মাল্টিটাস্কিং অ্যাবিলিটিগুলো আছে কিনা।
এই জিনিসগুলো আমরা দেখার থ্যাংক ইউ চেষ্টা সো করি। মাচ, খুবই ভেরি প্রিসাইজ এবং আসলেই কিন্তু একজন বিজনেস গ্রাজুয়েটকে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। True. তো আমি আবারও ফিরে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, আমরা জানি যে nowadays MBA is a stepping stone for career growth in each and every sector, if I can say that. তো আমরা এটাকে যদি আমি আপনাকে আস্ক করি যে আপনারা MNC তে এটাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন? ইট ডিপেন্ডস, লাইক আমরা কোন পজিশনে নিচ্ছি। আমরা যদি কোনো ভাইয়া যেটা বলছিলেন যে কোনো ম্যানেজমেন্ট ট্রেনি যখন চিন্তা করি, তখন আমরা চিন্তা করি যে এই ছেলেটার ক্যারিয়ার হবে ফাস্ট ট্র্যাক। তো সেই ক্ষেত্রে সে যদি ফোকাস করে অন আফটার দ্য ব্যাচেলর ডিগ্রি, সে যদি তার মানে চাকরি করে, সে যদি MBA করে, তখন তার আরেকটা ফোকাস ওদিকে থাকে। সো মোস্ট অফ দ্য FMCG গুলো দেখবেন যে যখন MTO নিয়ে চিন্তা করে, বা ইয়াং সেলস লিডার্স অথবা ইয়াং ম্যানেজার্স ডেভেলপার্স, লাইক ডেভেলপিং ইয়াং ম্যানেজার্স প্রোগ্রাম, আমরা বিভিন্ন কাজ এরকম অ্যাক্টিভিটিগুলো করে থাকি, তখন আমরা MBA-কে অনেক প্রায়োরিটি দিই। বাট যখন আপনি একটা টেরিটরি অফিসার আমরা হায়ার করব, তখন আমরা ব্যাচেলরটাকে একটা স্ট্যান্ডার্ড রাখি যে সে ব্যাচেলর ডিগ্রি করে সে এন্ট্রি করতে পারে। অ্যাট দ্য সেম টাইম আমরা লাইক MBA-টা কি? MBA-টা হচ্ছে বেসিক্যালি আপনি বেসটা শিখেছেন অলরেডি ব্যাচেলর ডিগ্রিতে, এখন আপনি শিখবেন হচ্ছে যে আপনার স্ট্র্যাটেজি, আপনার যে স্ট্র্যাটেজি নিয়ে আপনি এখানে লার্নিং করবেন, আপনি হচ্ছে যে লিডারশিপ নিয়ে শিখবেন। মানে ইটস দ্য ফার্স্ট স্টেপ যেখানে আপনি এই লার্নিংটা পাবেন। ইটস নট যে আপনি লিডার হয়ে যাবেন MBA করলে, ব্যাপারটা এরকম না। বাট ইউ উইল গেট দ্য লিডারশিপ আইডিয়াস, স্ট্র্যাটেজিক থিঙ্কিং নিয়ে আপনি একটা আইডিয়া পাবেন এখানে। তারপর হচ্ছে যে আপনার লাইক আপনার মধ্যে যখন আপনাকে একটা লিডারশিপ মানে আপনার একটা গ্রোথ ট্র্যাকে থাকবেন, দ্যাট উইল গিভ ইউ দ্য বেস, অ্যান্ড বাই দ্য টাইম অ্যাজ ইউ গ্রো, অ্যাজ কোম্পানি গ্রোজ, ইউ উইল গেট দ্য লার্নিং। সো ডেফিনেটলি দ্য MBA হ্যাজ এ পার্সপেক্টিভ in the job market, স্পেশালি ইন corporate MNC. market, সো ভেরি ভ্যালিড পয়েন্ট। আমি একটা জিনিস কোট করতে চাই রাশেদের কাছ থেকে, যে যদি আমরা একটু এক্সিকিউটিভ লেভেল বা একটু সফিস্টিকেটেড লেভেল থেকে এন্ট্রি করতে চাই, সেক্ষেত্রে MBA কিন্তু একটা বড় ভূমিকা রাখছে। রাইট। থ্যাংক ইউ সো মাচ রাশেদ। একই প্রশ্নের জের ধরে চলে যাচ্ছি শারিয়ারের কাছে। শারিয়ার, we know MBA, this degree is a requirement for getting promoted in banks. Even sometimes it's a requirement for entry level, True. such as MTO and others. True. So শারিয়ার, ব্যাংকিং সেক্টরে MBA এর গুরুত্বটা কতটুকু বলে আপনি মনে করেন জবের ক্ষেত্রে? ওকে, আমি এই পার্সপেক্টিভটাকে আসলে দুইটা ভাগে ভাগ করে এক্সপ্লেইন করব। সেটা হচ্ছে যে আমাদের যেমন ভাইয়া যেটা বললেন যে MNC-তে কিন্তু মোটামুটি সব MNC-গুলো একটা মিনিমাম স্ট্যান্ডার্ড বা প্রসেস ফলো করে। এইখানে একটা প্রেডিক্ট করা যায় যে আমি MNC-কে যদি টার্গেট করি, তাহলে আমি এই প্রিপারেশনটা নিলে আমি হয়তো টপ 2 or 3-তে যেতে পারবো। বাট ব্যাংকে যেটা হচ্ছে, ব্যাংক 63টা ব্যাংক, 34 নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ইন্স্যুরেন্সকেও যদি ধরি, ইন্ডাস্ট্রিটা অনেক বড়। তো এই বড় ইন্ডাস্ট্রিতে সব অর্গানাইজেশনগুলোর প্রেফারেন্স একরকম না। যেমন আমি যদি বলি যে আমরা বেসিক প্যারামিটারে যদি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকগুলোকে যদি টার্গেট করি, এই ব্যাংকগুলোতে যে ব্যাংকগুলো খুব টপ টায়ার ব্যাংক, তারা আসলে এন্ট্রি লেভেলে MBA-টা চাচ্ছে না। কেন চাচ্ছে না? কারণ হচ্ছে তাদেরকে আমরা ফিউচার লিডার হিসেবে চিন্তা করছি, ফার্স্ট ট্র্যাক ক্যারিয়ার চিন্তা করছি। তো মানুষ যখন বা একটা গ্র্যাজুয়েট যখন ফ্রেশ বের হয়, তখন সে অনেক আউট অফ দ্য বক্স থিঙ্কিংয়ের তার ক্যাপাসিটি থাকে। ওই অর্গানাইজেশনগুলো ওই ফিউচার লিডার কাছ থেকে সেই জিনিসগুলা বের করে নিয়ে আসতে চায়। আবার অন্যদিকে যেটা হচ্ছে, যারা একটু ট্রেডিশনাল ধাঁচের ব্যাংক, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, ইভেন ফোর্থ জেনারেশনেও কিন্তু দেখা গেল সেখানকার ম্যানেজমেন্ট আসলে এসেছে ওই ধরনের ব্যাংক থেকে। ওনারা চাচ্ছেন যে না, আমি একেবারে এন্ট্রি লেভেল জবেও মিনিমাম রিকোয়ারমেন্ট তারা দিয়ে রাখছেন MBA। এটা অর্গানাইজেশন ভ্যারি করে। বাট আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, যেটা আমরা আসলে আমাদের টিচারদের কাছ থেকে শিখেছি, সেটা হচ্ছে যে MBA-টা যদি একটা সার্টেইন এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে কোনো গ্র্যাজুয়েট করে থাকেন, লাইক সে BBA করেই একটা জবে ঢুকে গেল, তখন সে কিন্তু একাডেমিক্স এবং প্রফেশনালের মধ্যে কিছুটা ব্লেন্ড খুঁজে পেল। এরপরে যখন সে MBA-টা কন্টিনিউ করবে, তখন সে খুব ভালো রিলেট করতে পারবে, যেটা হয়তো বা BBA MBA করার পরে এসে আর ওই MBA-এর পড়াটা তার ওইভাবে অ্যাপ্লিকেবল হবে না। হ্যাভিং সেড দ্যাট, এটাও সত্য, যেমন বাংলাদেশে ব্যাংকে MD হতে হলে MBA ইজ এ মাস্ট। ভেরি গুড পয়েন্ট। এবং এখনো কিন্তু মেজরিটি ব্যাংকে, আই এম জাস্ট সরি টু ইন্টারাপ্ট, MTO পজিশনেও কিন্তু MBA রিকোয়ারমেন্ট। এটা নিয়ে প্রচুর আর্গুমেন্ট আছে, মানে কিছু ব্যাংক এটার পক্ষে বলছেন, কিছু ব্যাংক। সো গ্র্যাজুয়েট যারা একটু সেফ
থাকতে চান তারা এমবিএ করে শুরু করতে পারেন। আর যারা ভেরি প্যাশনেট অ্যাবাউট দ্য টপ 10 ব্যাংকস বা টপ 10 এমএনসিস বা অন্যান্য ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আমার সাজেশন হচ্ছে জাস্ট বিবিএ শেষ করে খুব ভালো একটা অর্গানাইজেশনে ভালো একটা রোলে ঢুকে যাওয়া যদি সুযোগ থাকে। এমবিএ আপনি যে কোনো সময় করতে পারবেন এবং ওই পরের এমবিএটা তখন ওই প্রফেশনাল লাইফ এবং একাডেমিক্সটা মিলাইতে অনেক ইজি হয়। বাট এই ক্ষেত্রে মনে হয় মানে টেনিউরটা হয়তো 2-3 ইয়ার্স এর মধ্যে করে করে ফেললে ফেলা ভালো, তখন তার প্রমোশন লাইক এক্সিকিউটিভ এমবিএ যেটা করা হয় বাংলাদেশে। কারণ পড়াশোনার প্রতি নেকটা আসলে লম্বা সময় ধরে রাখাটা ডিফিকাল্ট। ভেরি ভেরি মানে মনোযোগটা থাকে না। থ্যাংক ইউ ভেরি মাচ শাহরিয়ার, মানে খুব ক্ল্যারিফাই করে আপনি মানে এক্সপ্লেইন করে দিয়েছেন। আমার ধারণা বিজনেস গ্রাজুয়েটরা ব্যাপারটা খুব ভালোভাবে কনফিউশনটা ওদের ক্লিয়ার হয়ে গিয়েছে। আবারও ফিরে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, আপনার জন্য আমার প্রশ্নটি হলো যে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ট্যাগলাইন হচ্ছে ইন্সপায়ারিং অ্যাপ্লাইড নলেজ। এখানে আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া ব্রিজিং করে এডুকেশন প্রোভাইড করে থাকি, লাইক আমাদের ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ নিয়ে আমরা কাজ করছি, প্লাস হচ্ছে আমরা একাডেমিক নলেজও শেয়ার করছি। তো এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা ভেরি লাইক অ্যাপ্রিসিয়েবল ইনিশিয়েটিভ। যে ধরেন সাধারণত আমরা যদি ব্যাক ইন 10-15 ইয়ার্স ব্যাক আগে যদি আমরা চিন্তা করি, তাহলে এতটা অ্যাগ্রেসিভ ছিল না ইউনিভার্সিটিগুলি টু কানেক্ট দ্য কর্পোরেট পিপল। সো এখন যেভাবে প্রাইভেট বলেন পাবলিক বলেন, আমরা বিভিন্ন ডেফিনেটলি ভাইও যায়, লাইক আমরা বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, বিভিন্ন ইন্স্যুরেন্স, তারপর হচ্ছে যে আপনার এনবিএফআইগুলোতে যাই। সো দেখি যে স্টুডেন্টদের লার্নিং যেই হাঙ্গারটা এটা অনেক বেশি। সো আপনারা যেই কানাডিয়ান ইউনিভার্সিটি যেই ইনিশিয়েটিভটা নিচ্ছে, লাইক ডেফিনেটলি এটা স্কিল গ্যাপটা লাইক কমাবে, লাইক তারা জবে যাওয়ার আগেই। সো যদি আপনি একটা নলেজ অ্যাট লিস্ট পাচ্ছে, হ্যাঁ, ডিউরিং দ্য লার্নিং, ডিউরিং দ্য এডুকেশন আপনি যদি এটা সাপোর্ট দিচ্ছেন তাকে, সো মানে লাইক ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে যে গ্রাজুয়েশন ডিনার অর গ্রাজুয়েশন ফেয়ারওয়েল অর ইন্ডাস্ট্রি ভিজিটস, তারপর হচ্ছে যে এক্স্যাক্টলি মানে প্রতিটা কোর্সে মানে যেটা ইম্পর্টেন্ট কোর্সগুলি থাকে সেগুলির সাথে যদি আপনি এন্টারপ্রেনারশিপ, অর্গানাইজেশন বিহেভিয়ার, ম্যানেজারিয়াল, ফিনান্স, ডিফারেন্ট এই সাবজেক্টগুলির সাথে যদি আপনি ইন্ডাস্ট্রি এক্সপার্টিস কানেক্ট করতে পারেন, দে উইল গেট দ্য রিয়েল টাইম নলেজ যে আমরা এখন কি অ্যাপ্লাই করছি, কি চলছে ইন্ডাস্ট্রিতে, দে উইল গেট টু নো। সো পড়াশোনা করা অবস্থায় তারা একটা আইডিয়া পেয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে আপনি শুধু পড়াশোনা করায় শেষ করে তাকে গ্র্যাজুয়েট বানিয়ে দিলেন এবং হঠাৎ করে সে একটা জায়গায় পড়লো। সো ওই পড়ার পরে শিখা আর শুরু থেকেই তাকে একটু একটু করে রেডি করা, ইট হেল্পস এ লট, গ্র্যাজুয়েটসদেরকে অনেক বেশি হেল্প করে। আমি শুরুতেই বলছিলাম আপনাকে মনে আছে কিনা যে উই সি যে তার লার্নিং পটেনশিয়ালসটা কি, তার লিডারশিপ কতটা ছিল, তারপরে হচ্ছে যে তার কমিউনিকেশন স্কিলস অ্যান্ড অল। সো আমরা অনেক সময় খেয়াল করি অনেক স্টুডেন্টস, গ্র্যাজুয়েটস বা পোস্ট গ্র্যাজুয়েটস ডিউরিং দ্য ইন্টারভিউ, তারা এমন কিছু টার্ম ইউজ করে যেটা আমরা ইউজ করি ইন্ডাস্ট্রিতে। দ্যাট মিনস তারা এটা ইন্ডাস্ট্রি লিডার থেকে, এক্সপার্টস থেকে কোনো একটা সেমিনারে গিয়েছে অথবা কোনো একটা ট্রেনিং করেছে অথবা ইউনিভার্সিটিতে সেই সাপোর্টটা পেয়েছে। সো দে গিভ আস দ্যাট ইনসাইট। তখন ডেফিনেটলি তার প্রতি একটা পজিটিভ মানে অ্যাটিটিউড বা চিন্তা ভাবনা আমাদের আসে, গ্রো করে, হ্যাঁ, যে দিস গাই অর পারসন নোজ সামথিং। তো আমরা সেটাকে পজিটিভলি দেখি। ডেফিনেটলি ইটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড। সো থ্যাংক ইউ ভেরি মাচ। মানে একটা সে আগে থেকেই হি ইজ অর শি ইজ বিকামিং রেডি ফর দ্য ইন্ডাস্ট্রি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সেম কোয়েশ্চেনটি শাহরিয়ারের কাছে যে ইন্ডাস্ট্রি একাডেমিয়া ব্লেন্ড করে এই যে এডুকেশন প্রোভাইড করা হচ্ছে, স্পেশালি ইন এমবিএ, বিকজ এখানে কিন্তু ইন্ডাস্ট্রি এক্সপার্টদেরকে প্রচুর আনা হয়, বিজনেস ডিপার্টমেন্টে সব মোটামুটি মোরালেস সবাই, এবং আমরা ব্লেন্ড করছি ইন্ডাস্ট্রি ভিজিট বা এক্সপার্টাইজদেরকে এনে। সো এই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে বিজনেস গ্র্যাজুয়েটরা এই ইন্ডাস্ট্রি একাডেমিয়া ব্রিজিং এর মাধ্যমে কতটুকু তারা সক্ষমতা অর্জন করছে? ওয়েল, এইখানেও আসলে আমার কাছে মনে হয় শুধু গ্র্যাজুয়েটরা না, আমার কাছে মনে হয় কর্পোরেটরাও বেনিফিটেড হতে পারে, ইউনিভার্সিটিও বেনিফিটেড হতে পারে। কিভাবে? যেমন আমি আমার ইনিশিয়াল ক্যারিয়ারে, ইনিশিয়াল স্টেজে খুব চ্যালেঞ্জ ফেস করছিলাম। যেমন আমি মিডিয়াম বিজনেসে ক্যারিয়ার শুরু করেছি, মানে লার্জ কর্পোরেটও না আবার খুব স্মলও না। তো ওইখানে যেটা হতো যে আমরা যখন একটা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে চাইতাম, যে ফর এক্সাম্পল আমি কোনো একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে ফাইন্যান্স করব, তো আজকে যদি আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা বলি, সেকেন্ডারি ডেটা খুবই অ্যাভেলেবল, মানে ওইখানে আমার খুব একটা বেগ পেতে হয় না ডেটা পেতে, ইভেন ইন ব্যাংকিং ইন্ডাস্ট্রি। কিন্তু আমি যদি আজকে জানতে চাই যে আমাদের এখানে লাইট ইঞ্জিনিয়ারিং এর ইন্ডাস্ট্রি সাইজটা কত বড়, আমি জানি না, তাহলে এই রিসার্চটা কে করবে?
সো এই রিসার্চের জন্য ইউনিভার্সিটির কাজ তো শুধু গ্র্যাজুয়েট তৈরি করা না, পাশাপাশি রিসার্চেও একটা বড় প্রায়োরিটি থাকে। তো আমরা যদি ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি কোলাবোরেটলি, মানে আমার কি রিকোয়ারমেন্ট, ইন্ডাস্ট্রি কোন দিকে যাচ্ছে, এবং এইখানে কিন্তু হিউজ একটা ম্যান পাওয়ার আছে ইউনিভার্সিটির, তারা কিন্তু একটা স্টুডেন্টদেরকে একটা সার্ভেতে পাঠিয়ে দিতে পারে যে পুরান ঢাকায় গিয়ে কতগুলো লাইট ইঞ্জিনিয়ারিং আছে, কতগুলো লোকের এমপ্লয়মেন্ট হয়েছে, ওইখানে আসলে কি প্রবলেম, কি সলিউশন, এরকম যদি আমরা একটা ইন্ডাস্ট্রি পেপার পাই, তার উপরে ভিত্তি করে কিন্তু একটা ফাইন্যান্সিং মডেল তৈরি করা যায়। সো এটা একটা ব্যাংকিং সেক্টরে, রাইট। অ্যাট দ্য সেম টাইম যখন ইউনিভার্সিটিগুলো তাদের কারিকুলাম সেট করবে, সে কিন্তু যখন এই ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে মিট করবে, আমার কাছে কিন্তু, আমি যেহেতু একটা ব্যাংকে চাকরি করি, কিন্তু আমার কাছে আসলে 20টা ইন্ডাস্ট্রি ডেটা আছে, আমাকে বের করতে হয়েছে। সো তাহলে এই 20টা ইন্ডাস্ট্রিতে আমাদের ফরেন এমপ্লয়িরা কত আছে, তাদের কি স্কিল আছে যেটা আসলে আমাদের গ্র্যাজুয়েটদের মধ্যে নাই। সো আমরা কিন্তু একটা কোলাবোরেটিভ ওয়েতে ওই কারিকুলামে ভ্যালু এডিশন করতে পারি, যে এইভাবে একটা কারিকুলাম যদি আমরা ডিজাইন করতে পারি, তাহলে হয়তো বা আমাদের ফরেন যেই এমপ্লয়ি ডিপেন্ডেন্সিটা আছে সেটা আমরা কমাই ফেলতে পারি। সো নট অনলি গ্র্যাজুয়েটদের তো বেনিফিটের কথা ভাইয়া খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন, পাশাপাশি আমার কাছে মনে হয় এটা একটা ইকোসিস্টেম, এবং এই ইকোসিস্টেমে প্রত্যেকেরই বেনিফিটেড হওয়ার সুযোগ আছে। বাট আনফর্চুনেটলি এটা এখনো মনে হয় যেই মাত্রায় হওয়া উচিত ছিল এটা হয়নি। সো মেনি থিংস টু ডু। ভেরি গুড পয়েন্ট, ইকোসিস্টেম। আসলে আমরা যে একটা চ্যানেল চিন্তা না করে ইকোসিস্টেম, এবং শাহরিয়ার, আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ সামথিং, যে গুড নিউজ হচ্ছে যে কেনাডিয়ান ইউনিভার্সিটি প্লাস এখন অনেক ইউনিভার্সিটি কিন্তু স্টুডেন্ট ফ্যাকাল্টি রিসার্চ করছে। সো আমরা কিন্তু অলরেডি ওদের পড়াশোনার মধ্যেই ওদেরকে কিন্তু রিসার্চ অ্যাসোসিয়েট করছি, যেটা আপনি বললেন যে তাদেরকে এখন রিসার্চে আনা দরকার, সব দিকে বেনিফিট। সো এটা একটা ব্যাপার কিন্তু এখন হচ্ছে, ইকোসিস্টেম ইজ ক্রিয়েটিং, রাইট। কিন্তু যেটা আমি গ্যাপ ফিল করি যে ওই রিসার্চটা হয়তো ইউনিভার্সিটি জার্নালে রয়ে যাচ্ছে বা একাডেমিক পারপাজে রয়ে যাচ্ছে, ওটা ইন্ডাস্ট্রিতে আসছে না। সো ওইখানে আসলে কিন্তু এটা একটা মানিটারি ভ্যালুও থাকে। একটা ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা রিসার্চ পেপার তো ফ্রি যাবে না, সেখানে একটা ইউনিভার্সিটিরও কিন্তু ইনকামের সুযোগ হতে পারে, ফাইন্যান্সিয়াল মডেলও হতে পারে এখানে। ভেরি ওয়েল স্যার, এন্ড থ্যাঙ্কস ফর দ্য সাজেশন। সো আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আলোচনার, আজকের এই কফি উইথ কর্পোরেট আইকনস শোয়ের। সো এই পর্যায়ে আমি আমার আজকে দুইজন উপস্থিত ইমার্জিং কর্পোরেট লিডার্সদের কাছ থেকে বর্তমান বিজনেস গ্র্যাজুয়েটদের জব মার্কেট রিলেটেড কোনো মেসেজ তাদেরকে আপনারা দিতে চান কিনা সেটা শেয়ার করার অনুরোধ করছি। প্রথমে আমি চলে যাচ্ছি শাহরিয়ারের কাছে। ওয়েল, গ্র্যাজুয়েটদের জন্য বা যারা খুব তাড়াতাড়ি জব মার্কেটে আসছেন তাদের জন্য আমার শুভকামনা, এবং আমি মনে করি যদি আপনারা একটু পজিটিভ মাইন্ডসেট নিয়ে আগান এবং আপনাদের অ্যাসপিরেশনটা আপনাদের গ্র্যাজুয়েশন শেষ হওয়ার 1 থেকে 1.5 বছর আগেই সেট করতে পারেন, যে হুইচ ইন্ডাস্ট্রি, হুইচ টাইপ অফ অর্গানাইজেশনস ইউ আর লুকিং ফর, এবং সেই ইন্ডাস্ট্রি লিডারদের সাথে হোক, সেই ইন্ডাস্ট্রি সম্পর্কে যে সেকেন্ডারি ডেটা আছে সেটা অ্যাভেলেবিলিটি অনুযায়ী আপনারা যদি একটু প্রিপারেশন নেন, এবং সেইখানকার প্রোজ অ্যান্ড কনস, এবং আজকে থেকে 5 বছর পরে এটা ট্রেন্ডটা কি। আমরা অনেক সময় একটা ভুল করি, আজকে একটা ইন্ডাস্ট্রি খুব ভালো আছে, আমরা ওটার জন্য ছুটছি, কিন্তু দেখা গেল 5 বছর পরে আসলে সেই মার্কেটটা স্যাচুরেটেড হয়ে গেছে, ওইখানে আর কোনো গ্রোথ নাই। সো ইমার্জিং মার্কেটটা বুঝতে পারাটাও একটা জরুরি অ্যানালাইসিস। তো আমরা যদি নিজেদেরকে ওইভাবে প্রস্তুত করতে পারি ইন্ডাস্ট্রির জন্য, এবং নিজেদের অ্যাসপিরেশনের সাথে তার প্রফেশনাল লাইফ এবং তার অ্যালামনিদের জানা এবং আদার যত সোর্স অ্যাভেলেবল, সেই সোর্সে যদি একটু কানেক্টেড থাকি, আমার মনে হয় এটা একটা বড় ধরনের বেনিফিট আপনাদেরকে দিবে। থ্যাংক ইউ সো মাচ শাহরিয়ার। একই প্রশ্ন নিয়ে চলে যাচ্ছি রাশেদের কাছে। রাশেদ, আপনার মেসেজটা যদি শেয়ার করতেন। থ্যাংক ইউ। আমি জাস্ট দুইটা ওয়েতে সাজেস্ট করবো, রেকমেন্ড করবো। অনগোয়িং স্টুডেন্টস যারা আছেন, যারা ব্যাচেলর ডিগ্রি অথবা মাস্টার্স করছেন, তারা লাইক এই সময়টাতে আপনাকে নট অনলি জাস্ট আপনার সাবজেক্টস পড়াশোনা, আপনি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস ডিফারেন্ট ক্লাবের সাথে অ্যাক্টিভ হবেন, ডিফারেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্যুরগুলি মিস করবেন না। তারপর হচ্ছে সেমিনার্স, তা অনেক ধরনের কর্পোরেট অ্যাক্টিভিটিস হয়, সেগুলোতে আপনি যাওয়ার চেষ্টা করবেন, পার্ট হওয়ার চেষ্টা করবেন। ইউনিভার্সিটি যেগুলি অ্যারেঞ্জ করবে ওগুলিতে পার্ট হওয়ার চেষ্টা করবেন। এটা আপনাকে অনেক কিছুতে, কমিউনিকেশনস থেকে শুরু করে আপনার মানে অনেক ওয়েতে আপনার যারা ফ্রেন্ডস আছে অথবা আপনার যারা আদার যারা লাইক ব্যাচমেট আছে ডিফারেন্ট ইউনিভার্সিটিতে পড়ছে, আপনাকে মনে রাখতে হবে ইফ ইউ আর এন এইচআর স্টুডেন্ট,
20,000 HR স্টুডেন্ট বাংলাদেশ থেকে রেডি হচ্ছে। Very true, ইফ very ইউ আর এ ফাইন্যান্স স্টুডেন্ট তাহলে আরও 20,000 ফাইন্যান্স স্টুডেন্ট আরও 100টা ইউনিভার্সিটি থেকে রেডি হচ্ছে। সো টু কিপ ইউর সেলফ অ্যাহেড আপনাকে এই কাজগুলিতে কাজ করতে হবে। ফোকাস অন কমিউনিকেশন স্কিলস, ফোকাস অন এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস অ্যান্ড নলেজ গেইনিং অন দ্য ইন্ডাস্ট্রিজ। আর যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছেন লাইক ব্যাচেলর অথবা পোস্ট গ্র্যাজুয়েশন, তারা একটা ফোকাস করতে পারেন। আপনার এডুকেশন ইজ ডান, এখন আপনি হয়তোবা অনেক কিছুই করেননি লাইক পার্টিসিপেশন, সেমিনার এটসেট্রা, বাট ইউ হ্যাভ দ্য অপরচুনিটি। লাইক যতক্ষণ পর্যন্ত আপনি জবে না ঢুকছেন, আপনি দেখেন যে অনলাইনে কোনো কোর্স হচ্ছে কিনা, অফলাইনে কোনো কোর্স হচ্ছে কিনা, সেই কোর্সগুলি আপনার সাবজেক্ট, আপনার প্রেফারেন্স বা আপনি যেই ডিপার্টমেন্টে অ্যাসপায়ার করছেন যাওয়ার জন্য, সেই অনুযায়ী আপনি যদি নিজেকে প্রিপারেশন নেন, তাহলে আপনার যে ব্যাক এন্ডে যে গ্যাপটা আছে, যেই সময়টা আপনি করতে পারেননি, সেটা কভার হয়ে যাবে। সো অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। আমি জাস্ট দুটো পয়েন্ট আপনাদের থেকে পিক করে বলতে চাই যে শাহরিয়ার যেমন বললো যে ওয়েল প্ল্যান্ড হতে হবে জবের ক্ষেত্রে, ইউ নিড টু বি ভেরি ওয়েল প্ল্যান্ড, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ কমিউনিকেশন প্লাস আই উইল লাইক টু অ্যাড নেটওয়ার্কিং। এই সেমিনার্স, কর্পোরেটদের সাথে আমাদের যে কানেকশন, সেগুলো কিন্তু স্টুডেন্টদেরকে নেটওয়ার্কিং এ হেল্প করছে। ডেফিনেটলি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের আয়োজনের আমরা একদম অলমোস্ট শেষ পর্যায়ে। আমি আমাদের দুইজন গেস্টকে আজকে অনেক অনেক শুভকামনা জানাই এবং ধন্যবাদ আমাদের আয়োজনে আমাদের সাথে আসার জন্য। প্রিয় দর্শক, থ্যাংক ইউ সো মাচ। যারা আমাদের লাইভটি দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে থাকার জন্য। আশা করি বিজনেস গ্র্যাজুয়েটরা অনেক অনেক বেনিফিটেড হয়েছেন আমার এই লাইভটা থেকে। আবারও দেখা হবে কোনো না কোনো পর্বে। আমি বেনজির বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Canadian University of Bangladesh, inspiring applied knowledge.